শ্রদ্ধা আর সরলতা, এই দুটো জিনিস কি কোনো অপরাধ হতে পারে? সমাজে আমরা যাদের বড় ভাই বলে সম্মান করি কিংবা যাদের সিনিয়র বলে খাতির করি, তারা যখন সেই সম্মানের সুযোগ নিয়ে আপনার ঘরের ড্রয়িং রুমে এসে আপনার মা ভাইয়ের সামনে আপনাকে কাঠগড়ায় দাঁড় করায়, তখন আসলে কি করার থাকে যে স্ক্রিনশট একজন মানুষ নিজেই ইন্টারনেটে পাবলিকলি ঝুলিয়ে রাখে? সেটা নিয়ে কি কোনো ক্রাইম বা হাঙ্গামা হতে পারে? পারে, যদি আপনার আশেপাশের মানুষগুলো চরম লেভেলের বিকারগ্রস্ত আর টক্সিক হয়। গত 7 মে 2026 একটা সাধারণ বৃহস্পতিবারের রাত কিভাবে রাফির জীবনের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিভীষিকায় রূপ নিয়েছিল আর কিভাবে চেনা মুখোশগুলো এক রাতে খুলে পড়েছিল, আজকের গল্পটি সেই একটি ভাঙার রাতের। একটি ভাঙার রাত, 7 মে 2026 বৃহস্পতিবার সন্ধ্যা। নিউ মার্কেট সবসময় এলোমেলো। হাজারো মানুষের ভিড়, দোকানের আলো, হকারের ডাক, সব মিলিয়ে এক অদ্ভুত শোরগোল। রাফি আর তার বন্ধু নাইম সেই ভিড়েই হাঁটছিল, ছোটখাটো কেনাকাটার ফাঁকে গল্প করতে করতে। রাত তখন 8:30। রাফির ফোনে আলো জ্বলে উঠল। স্ক্রিনে নাম আলভিনা আপা। রাফি ভ্রু কুঁচকালো। এই ফোন কলের কারণটা সে আন্দাজ করতে পারছিল, কিন্তু নিউ মার্কেটের এই কোলাহলে কথা বলার মতো পরিবেশ নেই। সে ঠিক করল বাড়ি ফিরে কল ব্যাক করবে, কিন্তু আলভিনা ছাড়ার পাত্র নন। একের পর এক কল আসতে লাগল। রাফি ফোন সরিয়ে রাখল। তারপর হঠাৎ অন্য একটা নম্বর থেকে কল এলো। স্ক্রিনে ভেসে উঠল তার ভাইয়ের নাম। আলভিনা তোমাকে ফোন দিচ্ছে, ধরো। রাফি থমকে গেল। আলভিনা আপার কাছে তার ভাইয়ের নম্বর থাকার কথা না। এই কাজ মাসুম ছাড়া আর কেউ করবে না। বুকের ভেতরে একটা চাপা দীর্ঘশ্বাস জমে উঠল। সে কল ধরল। তুই কোথা থেকে পেলি ওই স্ক্রিনশটটা? আলভিনা কণ্ঠস্বর ধারালো। প্রশ্ন নয়, যেন অভিযোগ। রাফি রাস্তার পাশে দাঁড়িয়ে শুনছিল। চারপাশে মানুষ, গাড়ির শব্দ, হর্ন। তার মাথার ভেতরে সব কিছু যেন একটু এলোমেলো হয়ে গেল। আসলে ব্যাপারটা ছিল সরল। কিছুদিন আগে আলভিনা তার ফ্রেন্ডস প্রোফাইলে একটা স্ক্রিনশট পাবলিকলি পোস্ট করেছিলেন, হলুদ রঙের একটা চ্যাটের ছবি। রাফি সেটা দেখেছিল, স্ক্রিনশট নিয়ে জুলহাসকে পাঠিয়েছিল। কারণ ওই স্ক্রিনশটটা ছিল জুলহাস আর আলভিনার কথোপকথনের। জুলহাস তার ভার্সিটির বন্ধু, আলভিনা তার সিনিয়র। কোনো গোপন কাজ নয়, পাবলিক পোস্ট থেকে নেওয়া, পাবলিকলি শেয়ার করা। কিন্তু আলভিনা সেটা জানতে চাইলেন না ভদ্রভাবে। আলভিনার কণ্ঠস্বর ধারালো, ব্যবহার অসম্মানজনক। রাফি মনে মনে ঠিক করল, এভাবে জিজ্ঞেস করলে জবাব দেওয়ার কোনো কারণ নেই। ভদ্রভাবে জানতে চাইলে সব খুলে বলা যেত, কিন্তু এই সুরে নয়। সে চুপ রইল। প্রশ্নের উত্তর দিল না। উত্তরে যা এলো তার জন্য রাফি প্রস্তুত ছিল না। গালাগাল, বাবা-মা তুলে। রাস্তায় দাঁড়িয়ে রাতের নিউ মার্কেটের আলোর নিচে রাফি চুপ করে শুনল। আলভিনা শেষে বললেন তিনি বাড়িতে আসবেন। কল শেষ হল। কিছুক্ষণ পরে ভাই আবার ফোন করলেন। বললেন, ওকে বলো স্ক্রিনশটটা কোথা থেকে পেয়েছ। ঝামেলা বাড়িও না। ভাইয়ের কথায় রাফি পরের কলে আলভিনাকে জানালো, আপা, আপনি এটা আপনার ফ্রেন্ডসে পাবলিকলি পোস্ট করে রেখেছিলেন, সেখান থেকেই পেয়েছি। স্ক্রিনশট তুলে দেখালো। ঘটনা এখানে শেষ হতেই পারত, কিন্তু না। রাত 10:40। রাফি তখন বাড়িতে। ডাইনিং টেবিলে সবে ভাত নিয়ে বসেছে। দরজায় কড়া নাড়ার শব্দ। ভাই দরজা খুললেন। বাইরে আলভিনা, সঙ্গে মাসুম এবং আরও 4 জন অপরিচিত ছেলে। রাফি থালা রেখে উঠে দাঁড়ালো। ঘরে ঢুকে বসার পর আলভিনা শুরু করলেন, কণ্ঠস্বর উঁচু, ধারালো। পরিবারের সামনে বললেন রাফি নাকি তার পেছনে পড়ে আছে, তার প্রাইভেসি নষ্ট করছে, তার সংসার ভাঙার মুখে। রাফি শুনল। সে জানে এই মুহূর্তে সত্যি কথা বলার চেয়ে শান্ত থাকাটা বেশি জরুরি। এটা তার ঘর। তার মা এখানে আছেন, তার ভাই আছেন। অপরিচিত 4 ছেলে একটু একটু করে সরে আসছিল। ভাষা ছিল না, কিন্তু ভঙ্গিতে হুমকি ছিল। রাফি তবুও স্থির। আলভিনার পর্ব শেষ হলে রাফি হাত জোট করে ক্ষমা চাইল সবার সামনে। বলল, এই ধরনের ঘটনা আর হবে না। আলভিনা বলল, আবার ঘটালে? রাফি উত্তরে বলল, আবার এরকম ঘটনা ঘটলে আমি আবার আপনাদের শাস্তির মুখোমুখি হব। সে ভেবেছিল এখানেই শেষ। তখন মাসুম মুখ খুলল। রাফি আর মাসুম দুজন একই ক্যাম্পাসের। মাসুম 2 বছরের সিনিয়র। রাফি তাকে বন্ধু নয়, ভাই মনে করত। আপনি বলে ডাকত। তার অনেক অদ্ভুত আচরণ মেনে নিয়েছিল এতদিন। সেই মাসুম এখন রাফির মায়ের সামনে, ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলছে রাফি নাকি তার জীবন নরক করে দিয়েছে। মেয়েদের ফাঁদে ফেলে সে। ক্যাম্পাসের 2 জন মেয়ের নাম নিয়ে বলল, একজনের হাত ধরেছে রাফি, একজনকে পারফিউম শুকিয়েছে।
মেয়েদের ভেতরের পোশাকের রং নিয়ে কথা বলে, আর একজনের সঙ্গে নাকি ষড়যন্ত্র করে তাকে ক্যাম্পাসের ভেতর মারও খাইয়েছে। মিথ্যা, প্রতিটা কথা মিথ্যা। কিন্তু মা শুনছেন, ভাই শুনছেন। রাফির বুকের ভেতরে কিছু একটা ভাঙল শব্দহীনভাবে। মাসুম শেষে বলল, রাফি, তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও। অতিথিরা চলে গেল, ঘর শান্ত হল, কিন্তু রাফির মাথার ভেতরে শান্তি এলো না। সাথে করে যেই 4 জন অপরিচিত ছেলে এনেছিল তাদের পরিচয় দেয়া হয়েছিল তারা নাকি আলভিনার কাজিন, অথচ এরা রাফির বয়সে ছোট। কিন্তু ঘরের ভেতর ঢুকে রাফির সাথে বেয়াদবি করার ব্যর্থ চেষ্টা চালিয়েছিল। রাতের খাবার অসম্পূর্ণ পড়ে রইল। যে মানুষটাকে ভাই মনে করত সে আজ পরিবারের সামনে এসে এইসব বলে গেল। একটাও সত্যি নয়, একটাও না। তবু যারা শুনেছেন তাদের মনে কি প্রশ্ন জাগেনি? সেই প্রশ্নগুলোর ভার রাফিকে বইতে হবে। সে রাতে ঘুম এলো না। 8 মে 2026 শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফিরে লাঞ্চ করল রাফি। তারপর বের হল। তার শহরের একজন বিশ্বস্ত মানুষ আছেন, নাবিল ভাই। একই পথের পথিক, চেনা মুখ, নির্ভরযোগ্য কণ্ঠ। রাফি সব খুলে বলল তাকে। নাবিল ভাই চুপ করে শুনলেন। তিনি মাসুমকে ফোন করলেন। পূর্বে মাসুম ও নাবিল সাহেবের মধ্যে পরিচয় করিয়ে দিয়েছিল রাফি। সে সুবাদে জানতে চাইলেন কেন সে এমন করল। মাসুম যুক্তি দেওয়ার চেষ্টা করল, কিন্তু একটু পরেই বলে উঠল, তুমি কেন আমাকে জেরা করছো? নাবিল ভাই থামলেন না। সন্ধ্যায় আবার ঝড়। মাসুম রাফির ভাইকে ফোন করল। বলল, রাফি নাকি লোক দিয়ে তাকে ফোনে হুমকি দিচ্ছে। ভাই তখনই ফোনে কঠোরভাবে শাসালেন রাফিকে। রাফি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিল, এই ইতর মানুষগুলোর সঙ্গে আর কোনো সম্পর্ক নয়। এই বিষবৃত্তের বাইরে যেতে হবে। আল্লাহর কাছে মনে মনে বলল, রক্ষা করো। সেই রাতেই ট্রেন। নাবিল ভাই ও একঝাঁক সহযোদ্ধাদের সঙ্গে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল রাফি। ট্রেনের জানালায় মুখ রাখল। বাইরে অন্ধকার ছুটে যাচ্ছে। ভেতরে ধীরে ধীরে একটা হালকা বাতাস এলো। পেছনে পড়ে রইল সেই রাত, সেই কণ্ঠস্বর, সেই অভিযোগ, সেই মিথ্যার ভার। সামনে নতুন ভোর। রাফি চোখ বুঝল, কিছু মানুষ জীবনে আসে শেখাতে, ভালো কিছু নয়, বরং কাকে এড়িয়ে চলতে হয় সেটা। রাফি সেই রাতে হয়তো অনেক কিছু হারিয়েছিল, কিন্তু একটা জিনিস পেয়েছিল, নিজের উপর ভরসা। আমাদের জীবনে কিছু মানুষ আসে শুধু একটা জিনিস শেখাতে। তারা কোনো ভালোবাসা বা ভালো স্মৃতি দিতে আসে না। তারা আসে এটা শেখাতে যে জীবনে ঠিক কোনো মানুষকে এড়িয়ে চলতে হয়, কাদেরকে জীবন থেকে চিরতরে ব্লক করতে হয়। রাফি সে রাতে হয়তো একটা সাজানো সম্পর্ক হারিয়েছিল কিছু মানুষের প্রতি অন্ধবিশ্বাস। কিন্তু বিনিময়ে সে একটা অমূল্য জিনিস খুঁজে পেয়েছিল, নিজের ওপর অটল ভরসা। অন্যায় না করে মাথা নিচু না করার সেই আত্মবিশ্বাস। আপনার জীবনেও কি এমন কোনো মাসুম কিংবা আলভিনা এসেছে যারা আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার পার্সোনাল স্পেস নষ্ট করতে চেয়েছে? সেই বিষাক্ত বৃত্ত থেকে আপনি কিভাবে বের হয়ে এসেছিলেন? কমেন্টে আপনার গল্প আমাদের জানাতে পারেন। ঘটনার ঘনকটা যেখানেই থাকবে, ডায়েরির কলম সেখানেই চলবে। দেখা হবে আবার। ভালো থাকবেন এবং নিজের আত্মসম্মানকে কখনো সস্তা হতে দেবেন না। আল্লাহ হাফেজ।